কাকে খুঁজছে আমার খেয়াতরি? খেয়া লজ্জায় লাল হয়ে চোখ বন্ধ করল। সারাদিন কোথায় ছিলে? খেয়া তোতলানো স্বরে বলল। কোথায় আবার? বাসায়। বাবাসায়। বাসায়? তাহলে আমার সামনে আসছো না কেন? এমন লুকোচুরি খেলার কি মানে? কিসের লুকোচুরি? নির্ঝর খেয়াকে ঘুরিয়ে তার মুখোমুখি করল। খেয়া চোখ বন্ধ করে আছে এখন। চোখ খোলো। আমার দিকে তাকাও। আপনাকে কি কোনোদিন দেখিনি নাকি? দেখেছি তো। এখন চোখ খুলে আবার তাকাতে হবে কেন? খেয়ার ধরে রাখা হাতটাতে নির্ঝর একটু চাপ দিল। তারপর বেশ গম্ভীর কণ্ঠে বলল, আমার দিকে তাকাও খেয়াতরি, নইলে শাস্তি পেতে হবে। ভয়ঙ্কর লোমহর্ষক শাস্তি। খেয়া পিটপিট করে কাপা কাপা চোখের পাপড়ি মেলে নির্ঝরের দিকে তাকাল। নির্ঝরের চোখ দুটো কেমন মায়াকারা। কি গভীর সে দৃষ্টি, যে কেউ তার অতলে হারাতে বাধ্য। খেয়াও হারিয়েছে নিজেকে, বড্ড বাজেভাবে হারিয়েছে। নির্ঝর ডান হাতটা খেয়ার গালে স্পর্শ করে বলল, এরপর থেকে আমার থেকে পালিয়ে বেড়াবে না। মনে থাকবে। খেয়া চোখ নামিয়ে মাথা নিচু করল। নির্ঝর তার চেয়ে বেশ লম্বা। নির্ঝরের চোখে চোখ রাখতে হলে তাকে বেশখানি ঘাড় উঁচু করতে হয়। সে মাথা নিচু করেই ডানে বামে মাথা ঘোরাল। অর্থাৎ সে আজ থেকে আর নির্ঝরের থেকে পালিয়ে বেড়াবে না। নির্ঝর তার চিবুক ধরে ফের মাথাটা উঁচু করল। নিজে ঘাড়টা একটু নিচু করে বলল, ডিনার করেছ? খেয়া চটপট বলল, হু, আমি, মিতু আর খালা একসাথে খেয়েছি। সত্যি বলছো তো? সত্যি খেয়েছি। আপনার বিশ্বাস হচ্ছে না? দাঁড়ান, এক্ষুনি মিতুকে ডাকছি। নিজে জিজ্ঞেস করুন ওকে। বলেই মিতু দৌড় দিতে নেয়। নির্ঝর হাত টেনে ধরে, এক টানে আবার নিজের কাছে এনে বলে, সব সময় আমার থেকে পালানোর ফন্দি? আর পারবে না। মানে নুহাকে নিয়ে আসি, আমাদের সাথে ঘুমাবে। ডিনারের সময় নুহার সাথে কথা হয়েছে। পিচ্চিকে বলেছিলাম আমাদের সাথে ঘুমাতে। সে বলেছে মায়ের সাথে সারা বিকেল ঘুমিয়েছি। রাতে মিতু আন্টির সাথে ঘুমাব। খেয়ার আর কথা খুঁজে পায় না। সে চুপ হয়ে যায়। নির্ঝর এবার খেয়ার সামনে থেকে সরে দরজার কাছে গেল। ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে আবার খেয়ার সামনে এসে দাঁড়াল। কয়েক সেকেন্ড পর চট করে খেয়ার পিছনে গিয়ে দুহাতে তার চোখ ঢাকে। খেয়া চমকে নির্ঝরের হাতের উপর হাত রাখে। বলে, অন্ধ করে দিচ্ছেন কেন? মাঝে মাঝে ক্ষণিক সময়ের জন্য অন্ধ হওয়া মন্দ নয়। অনেক কিছু আছে যা তুমি চোখ খোলা রেখে দেখতে পাবে না, ফিল করতে পারবে না। একমাত্র বন্ধ চোখেই ফিল করতে পারবে। এখন চুপচাপ সামনের দিকে হাঁটো। খেয়া নির্ঝরের নির্দেশ মতো সামনের দিকে পা রাখল। বেকনিতে পৌঁছাতেই নির্ঝর বলল, দাঁড়িয়ে পড়ো। আর আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। কেমন? হু। নির্ঝর খেয়ার চোখের উপর থেকে হাত সরাল। হাতের ডানপাশের দেয়ালের সুইচে চাপ দিতেই পুরো বেলকনি মরিচ বাতির আলোতে ভরে উঠল। নির্ঝর নরম গলায় বলল, চোখ খোলো খেয়াতরি। খেয়া চোখ খুলল। চোখ খুলতেই এক ধরনের ঘোরের মধ্যে চলে গেল যেন। তার চোখের সামনে মরিচ বাতিগুলো কেমন জল জল করছে। আর তার থেকে একটু দূরে টেবিলের উপর খাঁচায় ধরে রাখা দুটো শালিক পাখি। মরিচ বাতির আলো তাদের গায়ের উপর এসে পড়েছে।
অদ্ভুত রকমের সুন্দর লাগছে দেখতে। পাখি দুটিও মনে হচ্ছে পরম সুখে ঠোঁট নাড়াচ্ছে, সাথে অদ্ভুত রকমের এক শব্দ করছে। কেমন বিষণ্ণ সুন্দর সে ডাক। ভালো লাগা আর খারাপ লাগা একত্রে কাজ করে যেন। খেয়া কয়েক পা হেঁটে টেবিলের কাছে গেল, চেয়ার টেনে নীরবে বসল, তারপর হাত দুটো খাঁচার উপর রাখল। পাখি দুটো কেমন চকচকে চোখে তার দিকে তাকাল। পরমুহূর্তে অবিকল মানুষের কণ্ঠে বলল, খেয়া, খেয়া। খেয়া চমকে উঠল। শালিক পাখিও কথা বলতে পারে? যদিও সে জানত শালিক পাখি কথা বলে, কিন্তু এতটা সুন্দরভাবে যে তা বিশ্বাস হতে চায় না। সে একগাদা প্রশ্ন চোখে নির্ঝরের দিকে তাকাল। নির্ঝর হাসিমুখে খাঁচার বাইরে থেকে পাখি দুটোর গায়ে হাত রাখল, মুখে বলল, খেয়া, খেয়া তরি। সঙ্গে সঙ্গে পাখি দুটো সমসুরে বলল, খেয়া, খেয়া তরি। নির্ঝর চেয়ার টেনে খেয়ার মুখ বরাবর বসল, মুখে হাসি ধরে রেখেই বলল, তোমাকে প্রথম যখন এ বাসায় নিয়ে আসি সেদিনই নতুন করে মনের গহীনে সংসারের স্বপ্ন জাল বুনি। অনেকটা নিজের অজান্তে। কেন জানি মনে হলো প্রকৃতি চায় তোমার আমার ছোট্ট সংসার, অনেকটা জোড়া শালিকের মতো। সেজন্যই প্রকৃতি নতুন করে তোমার হাত ধরার সুযোগ করে দিয়েছে। পরের দিন অফিস যাওয়ার পথে গ্রাম্য এক লোকের থেকে পাখি দুটো কিনি। কেমন মায়াকারা চোখে আমার দিকে বারবার তাকাচ্ছিল। দেখে মায়া পড়ে গেল। পরম যত্নে সেগুলো বড় করতে লাগলাম। অফিসে আমার কেবিনের পাশে যে রেস্টের জন্য একটা রুম আছে তার বেকনিতে রাখতাম এদের। আমি যতক্ষণ অফিসে থাকতাম নিজেই দেখাশোনা করতাম, বাকিটা সময় আমার পিয়ন দেখত। ওদের অনেক কষ্টে কথা শিখিয়েছি। অবশ্য বাবা মা শব্দ দুটো আগে থেকেই পারত। আমি নতুন করে শুধু নুহা আর খেয়া শব্দ দুটো শিখিয়েছি। ভেবে রেখেছিলাম, তুমি প্রথম যেদিন নিজে থেকে আমার হাতে ধরা দিবে সেদিন তোমাকে পাখি দুটো উপহার দিব। আপনার কি মনে হয় আমি আপনার হাতে ধরা দিয়েছি? খেয়ার প্রশ্নে নির্ঝর হকচকিয়ে গেল। কিছুটা নিভু নিভু স্বরে বলল, না মানে সেরকম কিছু নয়। আসলে আমার মনে হয়েছে তুমি সত্যি সত্যি আমাকে। কি আপনাকে ভালোবাসো? নির্ঝরের ফেস দেখে খেয়ার বড্ড হাসি পেল। সে নিজেকে সামলে নিল। সে সত্যিই নির্ঝরের হাতে ধরা খেয়েছে। নিজের অজান্তেই তাকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। তাকে নিজের একলা রাজ্যের একজন করে নিয়েছে। সে নির্ঝরের থেকে চোখ সরিয়ে চারপাশে তাকাল। এই মুহূর্তে তার নিজের ভয়ঙ্কর একটা কাজ করতে ইচ্ছে হচ্ছে। ইচ্ছেটাকে যতই মাথা থেকে উড়িয়ে দিতে চাচ্ছে ততই যেন তা ঝেঁকে বসছে। শেষমেশ সব চিন্তা ভাবনার জলাঞ্জলি দিয়ে নিজের আসন থেকে হালকা উঁচু হয়ে নির্ঝরের বাম গালে গভীর এক চুমু দিল। তারপর দ্রুত সরে গিয়ে নিজের আসনে বসল। মাথা নিচু করেই পাখি দুটোকে হাত নেড়ে নেড়ে দেখতে শুরু করল। নির্ঝর হাঁ করে খেয়ার দিকে চেয়ে রইল। খেয়া তাকে নিজে থেকে চুমু দিয়েছে, তাও আবার সজ্ঞানে। তার কয়েক মিনিট লাগল বুঝতে। তারপর ঝট করে খেয়াকে জড়িয়ে ধরল। খেয়া মুচকি হেসে তার পিঠে হাত রাখল। এই প্রথম সে নিজেও নির্ঝরকে জড়িয়ে ধরল। নির্ঝরের চোখ দুটো কেমন ভরে উঠল। সে চোখ বন্ধ করল। সঙ্গে সঙ্গে দুফোঁটা অশ্রু চোখ বেয়ে গড়িয়ে গালে পড়ল। তার আজ পরম সুখের দিন। সে তার খেয়াতরিকে পাশে পেয়েছে, নিজের করে পেয়েছে। নির্ঝরের শরীর একটু পর পর কেঁপে উঠছে। খেয়া বুঝতে পারল নির্ঝর কাঁদছে।
কেন জানি সঙ্গে সঙ্গে তার নিজের চোখও ভরে উঠল। এতটা সুখ তার কপালে ছিল? সেজন্যই কি জাহিদ তাকে মুক্তি দিয়েছিল? জাহিদের থেকে মুক্তি না পেলে তো সে কোনোদিন জানতি না এই শহরেই একজন রোজ তার নামে স্বপ্ন বুনে, তাকে নিয়ে স্বপ্ন সাজায়, দূর থেকে তাকে নিজের কাছে রাখে। তার নামে সকাল, দুপুর, সন্ধ্যা, রাত নামায়। তাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। এই ভালোবাসা এতটা গভীর যে কোনো কিছুরই সাধ্য নেই সেই অতলে পৌঁছে বিন্দুমাত্র খাদ সৃষ্টি করতে। নেই, সাধ্য নেই। খেয়া দুহাতে নির্ঝরের সার টাকরে অশ্রু বিসর্জন দেয়। মানুষের জীবন এত অদ্ভুত কেন? জীবন নামের পথের হাজারো বাঁক। প্রতিটা বাঁকে বাঁকে এক একটা অদ্ভুত রকমের ঘটনা ঘটে। পুরুষ মানুষ, এই পুরুষ জাতির মধ্যেই কত প্রকারভেদ। একজন সে মা হতে পারবে না বলে ছুঁড়ে ফেলে দিল। আরেকজন সব জেনেও তাকে কুড়িয়ে পরম যত্নে নিজের ভালোবাসা দিয়ে তাকে খাঁটি মুক্তয়ে পরিণত করল। এত অদ্ভুত কেন মানবজীবন? আর এত অদ্ভুত কেন মানুষের ভালোবাসা? খেয়ার মনে পড়ল সেদিনের কথা, যেদিন নির্ঝর তাকে নিজের মনের কথা বলেছিল। তাকে ভালোবাসে বলেছিল, তাকে বিয়ে করতে চেয়েছিল। সেদিন সে বেশ ভদ্রভাবে বুঝিয়েই নির্ঝরের প্রস্তাবে অসম্মতি জানিয়েছিল। নির্ঝরের অনুভূতিতে আঘাত করার জন্য সে এতটা অনুতপ্ত ছিল যে সেই রাতে সে একদম না খেয়ে থাকে। ছোট্ট একটা কথায় জাহিদের সাথেও ঝগড়া করে। কিছু দিন যেতেই সব ঠিক হয়ে যায়। জাহিদের সাথে তার বিয়েও হয়। কিন্তু নির্ঝরের সাথে আর দেখা বা যোগাযোগ হয়নি। সে ভেবেছিল নির্ঝর এতদিনে হয়তো বিয়ে করে ঘর সংসার করছে। কিন্তু সে যেদিন অনার্স থার্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা দিয়ে বের হয়, গেটের কাছে হুবহু নির্ঝরের গাড়িটা এক পলকের জন্য দেখে। সেদিন তার বুকের ভেতর কেমন মোচড় দিয়ে ওঠে। নির্ঝর তাকে এখনো ফলো করে? কেন করে? তারপর থেকে সে মাঝে মাঝে নির্ঝরের গাড়িটা এক পলকের জন্য দেখত। তার নাগাল পাওয়ার আগেই উধাও। সেজন্য সেদিন ডিভোর্সের পর পার্কে নির্ঝরকে এত বছর পর দেখে সে অবাক হয়নি। উল্টো একরাশ কষ্ট তাকে ছাপিয়ে দিয়েছে। বারবার মনে হয়েছে নির্ঝরের নিখাদ ভালোবাসাকে অবহেলা করেই হয়তো তার আজ এই দুর্গতি। নির্ঝর হয়তো তাকে অভিশাপ দিয়েছিল। তার বদৌলতে সে এত বড় শাস্তি পেল। ভালোবাসি খেয়াতরি। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। নির্ঝরের ঘোর মিশ্রিত কণ্ঠে খেয়ার মুখে হাসি ফুটে ওঠে। সে ছোট্ট করে বলে, হু? কিসের হু? আর কিছু বলবে না? জি না। নির্ঝরের হাত দুটো ঢিলে হতেই খেয়া তাকে ছেড়ে দেয়। নির্ঝর তার দুগালে হাত রেখে তার মুখটা উঁচু করে। চোখে চোখ রাখে। দুটো গভীর দৃষ্টি। এক হতেই খেয়া চোখ বন্ধ করে। নির্ঝর মুখটা এগিয়ে তার ঠোঁটে ঠোঁট ছোঁয়ায়। 30। মিতুর আজ মান্থলি টেস্ট পরীক্ষা ছিল। বেশি ভালো হয়নি। কেন হয়নি তা জানে না। প্রশ্ন দেখে সহজ মনে হয়েছিল, কিন্তু লিখতে নিয়েই বিপাকে পড়ল। প্রতিটা প্রশ্নের উত্তর প্রথম লাইন আর শেষ লাইন শুধু মাথায় আছে, মাঝের লাইন আর মাথায় আসে না। উত্তর অসম্পূর্ণ রেখেই সে মন খারাপ করে ক্লাস থেকে বের হয়েছে। স্কুলের বিশালাকা মাঠটা পেরিয়ে এসে গেটের কাছে পৌঁছাল। লতিফ চাচা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। মিতু গাড়িতে উঠে মুচকি হাসল। চাচা, নুহা কি বাসায় নাকি স্কুলে? নুহারে বাসায় দিয়া তোমারে নিতে আইসি। অহ, চাচা, দুপুরে খেয়েছেন তো? হ মা, খাইছি। ভালো। মিতু বসেছে পেছনের সিটে মাঝামাঝি জায়গায়।
সেই সরে এসে একদম জানালা ঘেঁষে বসল। জানালার কাচ তুলে মাথাটা উঁচু করে বাইরে তাকাল। সঙ্গে সঙ্গে তার বিষণ্ণ মন ভালো হয়ে গেল। 3 মাসের বেশি হতে চলল মিতু এই শহরে এসেছে। এর মধ্যেই শহরটাকে সে বেশ আপন করে নিয়েছে। এই যে প্রতিদিনের চিরচেনা পথটা, যে পথে সে রোজ আসা যাওয়া করে, কত আপন মনে হয় পথটাকে। ওই যে মোড়ের বড় কৃষ্ণচূড়া গাছটাকে কত আপন মনে হয়। সে মুচকি হাসল। প্রতিটি জায়গায় এমন। এদের নিজস্ব এক ক্ষমতা আছে, মানুষকে বশীভূত করার ক্ষমতা। কত দ্রুত সে মানুষের মনে জায়গা করে নেয়। গাড়ি বাসার সামনে থামতে মিতু ব্যাগ হাতে নেমে গেল। কলিং বেলে একবার চাপ দিতে তার মা এসে দরজা খুলে দিল। সে ভিতরে প্রবেশ করে ড্রয়িং রুমে তাকাতেই দেখে রাহাত বসে আছে। রাহাতের এক হাত দূরে নির্ঝর ভাই বসে আছে। সে ভয় কেমন কেঁপে উঠল। রাহাত এখানে কি করছে? তার জন্য এসেছে? ছি! নির্ঝর ভাই, খেয়া আপা জানলে কি ভাববে তারা? সে অদ্ভুত দৃষ্টিতে রাহাতের দিকে চেয়ে রইল। খেয়া রান্নাঘরে পায়েস রান্না করছিল। মিতুর বাসায় ফেরার খবর এসে ড্রয়িং রুমে আসল। মিতু, মিতুর চোখ বরাবর খেয়া তাকাতেই সেও চমকে উঠল। রাহাত নামের ছেলেটা এখানে কেন? নির্ঝরকে কোনো প্রশ্ন করেছে তার ব্যাপারে? সে তো পুষ্প নয়। খেয়ার হাতের চামচটা পড়ে যেতেই মৃদু শব্দ সৃষ্টি হল। সেই শব্দে রাহাত, নির্ঝর দুজনেই তাদের দিকে তাকাল। রাহাত হাত নেড়ে হাসি মুখে বলল, আরে খেয়া যে, কেমন আছো? খেয়া আর্স ভঙ্গিতে হাসার চেষ্টা করল। রাহাত আবার আজকে তাকে খেয়া বলে সম্বোধন করছে? তাহলে কি নির্ঝরের সাথে তার কথা হয়েছে? সে মৃদু স্বরে বলল, জি ভালো। আপনি? অনেক ভালো। এদিকে আসো। মিতু তুমিও আসো তো। বসো আমার পাশে। মিতু ঝট করে বলল। আমি এখানেই ঠিক আছি। পরমুহূর্তে মিতু, খেয়া একে অপরের দিকে তাকায়। খেয়া মিতুকে ফিসফিস করে বলল, এই মিতু, তোমাকে রাহাত চিনে নাকি? মনে তো হচ্ছে অনেক ভালো করে চিনে। মিতু আমতা আমতা করে বলল, হ্যাঁ। না মানে আপা, ওই তো আমাদের কলেজের সিনিয়র। তোমায় বলেছিলাম না সেদিন? অহ, মনে পড়েছে। মিতু কথা ঘোরানোর জন্য বলল, আপা, নুহা কোথায়? মাত্র ঘুম পাড়িয়ে নিচে নামলাম। মিতু আর কিছু বলে না, মানে কোনো কথা খুঁজে পায় না। খেয়া মাথা সামান্য কাত করে নির্ঝরের দিকে তাকাল। নির্ঝর এতক্ষণ চুপচাপ মুখ টিপে হাসছিল। সে হেসেই বলল, খেয়া, এ হচ্ছে রাহাত। আমার ওয়ান এন্ড অনলি ফ্রেন্ড বলতে পারো। তবে আমার বাসায় তার যাতায়াত অনেক কম। ম্যাক্সিমাম সময় আমার অফিসে আসে। সেখানেই হাসি তামাশা করি আমরা। তোমার ব্যাপারে ওকে কিছু বলার সময় হয়ে উঠেছিল না। সেজন্য সেদিন হুট করে নুহার স্কুলে তোমায় দেখে চিনতে পারেনি। তবে সেদিনই ও আমাকে ফোন দিয়ে তোমার ব্যাপারে জিজ্ঞেস করে। আমি সব বলে দিয়েছি। বুঝতে পেরেছ? খেয়ার বুকের উপর থেকে যেন পাথর সরে গেল। সে বড় করে শ্বাস নিল। যাক, বাবা। এর সাথে তাহলে পুষ্পর কোনো সম্পর্ক নেই? সে তো পুরোদস্তুর ভয় পেয়ে গেছিল। সে মাথা নেড়ে বলল, হু। তারপর রাহাতের দিকে চেয়ে বলল, রাহাত ভাই, আজকে লাঞ্চ আমাদের সাথে করবেন। চলে যাবেন না কিন্তু। আমি আসছি। খেয়া মিতুকে ফ্রেশ হতে বলে রান্নাঘরে ঢুকল।
মিতুর কেমন জানি লাগছে। গলা বারবার শুকিয়ে আসছে। মনে হচ্ছে এক সাগর পানিতেও এ পিপাসা মিটবে না। বড্ড ক্লান্ত লাগছে। বুক ধড়ফড় করছে। সে কি অজ্ঞান টজ্ঞান হয়ে যাবে? রাহাতের এই অসময়ে এ বাসায় আগমনী বলে দিচ্ছে কিছু একটা হতে চলেছে। কোনোরকমে সামনের দিকে হাঁটা ধরল সে। এলোমেলো ভাবে পা ফেলে ড্রয়িং রুমের পাশ দিয়ে নিজের রুমে যেতে নিতেই নির্ঝর বলল, মিতু। মিতু দাঁড়িয়ে পড়ল। মুখে বলল, জি দা ভাই। আজ একসাথে লাঞ্চ করব আমরা। দ্রুত ফ্রেশ হয়ে নাও। জি দা ভাই। 31। রাহাতের মুখে মিতুর ব্যাপারে সব শুনে নির্ঝর প্রথমে দারুণ চমকে যায়। রাহাত মিতুকে ভালোবাসে? কিন্তু রাহাত আর মিতুর বয়সের ডিফারেন্স তো অনেক বেশি। রাহাত সেটাকে পাত্তা না দিয়ে মিতুকে বিয়ে করবে বলে জানায়। আপাতত নির্ঝরই খেয়ার গার্ডিয়ান। নির্ঝর তবুও জমিলা খালা আর মিতুর মতামত নেয়। তারা রাজি হতেই নির্ঝরও রাজি হয়ে যায়। তবে তাতে বাদ সাধে খেয়া। খেয়ার চিন্তার কারণ মিতু অনেক ছোট। সে বলে, মিতুকে যদি রাহাত ভাই বিয়ে করতে চায় তাহলে তাকে মিতুর কলেজ পাস অবধি অপেক্ষা করতে হবে। এতে করে মিতুর প্রতি রাহাতের ফিলিংসটা কতটা গভীর তারও প্রকাশ হয়ে যাবে। রাহাত তাতেই খুশি মনে রাজি হয়ে যায়। বেকনিতে পাখিদের খাবার দিতে দিতে এসব চিন্তা করে নির্ঝর। চুরির মৃদু ঝংকারে চোখ তুলে সামনে তাকায়। খেয়া হাস্যোজ্জ্বল মুখে তার সামনে দাঁড়িয়ে আছে। খেয়ার মুখে গোধূলি বেলার আবছা লাল রং এসে পড়েছে। কি সুন্দর লাগছে তাকে দেখতে। এই মেয়েটা কি প্রতিটা সেকেন্ডে নিজের মায়া দিয়ে তাকে ঘায়েল করবে? নির্ঝরের হার্টবিট বেড়ে যায়। যতবার সে খেয়ার ওই চোখে চোখ রাখে ততবারই কি যেন হয়ে যায়। মেয়েটা তাকে সত্যি সত্যি বশ করেছে নাকি? না, সে সহজে খেয়ার চোখে চোখ রাখবে না। নইলে যখন তখন ওই কাকচক্ষু নদীর গভীরে ডুবে যেতে তীব্র ইচ্ছে হয়। খেয়া এগিয়ে এসে তার পাশে বসে হাসিমুখে বলে, আচ্ছা, পাখি দুটোকে যদি খাঁচা থেকে ছেড়ে দিই, মানে বন্দিদশা থেকে মুক্ত করি, তাহলে পালিয়ে যাবে না? খেয়ার গা থেকে চিরাচরিত সেই মিষ্টি গন্ধটা এসে নির্ঝরের নাকে লাগে। বসন্তের মাতাল হাওয়ার মতো কেমন মাতাল করে দিতে চায় তাকে। কালবৈশাখীর অগোছালো ঝড়ো বাতাসের মতো তাকেও কেমন এলোমেলো করে দেয়। সে চোখ বন্ধ করে বিড়বিড় করে। খেয়া তাকে হালকা ধাক্কা দিয়ে তার আরও কাছে এগিয়ে আসে। কপালে হাত রেখে চিন্তিত গলায় বলে, আপনি এমন করছেন কেন? অসুস্থ লাগছে? বলুন কি হয়েছে আপনার? নির্ঝর চট করে মাথা পেছনে দিকে সরিয়ে নেয়। তোতলানো স্বরে বলে, একটু পিছিয়ে বসো তো। পিছিয়ে বসো? সামান্য দূরে গিয়ে বসো। কেন? দূরে বসব কেন? তোমার গা থেকে মারাত্মক স্মেল আসছে। খেয়া ভ্রু কুঁচকে নিজের গা শুকে। তারপর চিন্তিত স্বরে বলে, কিন্তু আমি তো দুপুরে শাওয়ার নিয়েছি। এখন সবেমাত্র বিকেল। আপনার বিশ্বাস হচ্ছে না? এই দেখুন, আমার চুলও ভেজা। খেয়া এক গাছি চুল পেছনে থেকে এনে নির্ঝরের নাকের সামনে ধরে। নির্ঝর কয়েক সেকেন্ড তার দিকে অবাক হয়ে চেয়ে থাকে। খেয়া এত বোকা কেন? কয়েক সেকেন্ড পর খেয়াকে এক টানে কাছে নিয়ে আসে। তাকে জড়িয়ে তার ঘন চুলে মুখ ডুবায়। খেয়া কেঁপে উঠে। নির্ঝর ভেঙে ভেঙে বলে, আমি অন্য গন্ধের কথা বলেছি বোকা। বুঝতে পেরেছ? নাকি আরও বুঝাতে হবে? না, ছাড়ুন। দূরে গিয়ে বসছি।
নির্ঝর উত্তর দেয় না। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দেয়। খেয়া মাথা নিচু করে কয়েক হাত দূরে বসে হাত বাড়িয়ে দেয়। নির্ঝর মুচকি হেসে খেয়ার হাতের উপর হাত রাখে। খেয়া বাম হাতে শালিক দুটোকে নাড়া দেয়। বলে, এবার বলুন তো, পাখি দুটোকে ছেড়ে দিল কি পালিয়ে যাবে? উড়ে পালাবে না। পোষমানা পাখি। আপনি এতটা নিশ্চিত কিভাবে? নির্ঝর খেয়ার দিকে চেয়ে বলল, তুমি কি পরীক্ষা করতে চাচ্ছ খেয়া? খাঁচা খুলে দিল পাখি দুটো উড়ে যায় কি না? পোষ মানে কি না? আপনি ঠিক ধরেছেন। আমি একটা ক্ষুদ্র পরীক্ষা করতে চাই। পাখি দুটোকে ছেড়ে দিতে চাই। পোষ মানলে হয়তো কাছাকাছি থাকবে। আপনি রাজি আমার প্রস্তাবে? নির্ঝর হেসে বলল, আমি বেশ বুঝতে পারছি কেন তুমি খাঁচা খুলে দিতে চাইছ। তোমার মন অনেক নরম। তুমি হয়তো পাখি দুটোর বন্দি দশা দেখে কষ্ট পাচ্ছ। ঠিক আছে, যাও পাখি দুটোর শিকল খুলে দাও। তবে আমার মন বলছে ওরা আবার আসবে, আমাদের কাছাকাছি থাকবে। খেয়া সঙ্গে সঙ্গে এক লাফে নির্ঝরের হাত ছেড়ে খাঁচার শিকল খুলে দিল। জানালা ঘেঁষে দাঁড়িয়ে নিজ হাতে শালিক পাখি দুটোকে উড়িয়ে দিল। তারপর ঘুরে নির্ঝরের দিকে তাকাল। নির্ঝর উঠে এসে প্যান্টের পকেটে হাত গুজে তার পাশে দাঁড়াল। দুজনে একসাথে পাখি দুটোর দিকে তাকাল। পাখি দুটো উড়ে বেশ দূর যায়নি। গেটের ডানপাশের দেয়ালের পাশে যে বড় কাঁঠাল গাছটা আছে, তার ডালে বসে এদিক ওদিক তাকাচ্ছে। বেলকনি থেকে স্পষ্ট সব দেখা যাচ্ছে। নির্ঝর খেয়ার দিকে তাকাল। খেয়াকে দেখেই বোঝা যাচ্ছে পাখি দুটোকে মুক্ত করতে পেরে দারুণ খুশি হয়েছে। নির্ঝরের মুখেও হাসি ফুটে উঠল। খেয়া ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকাতেই সে কাছে টেনে নিল। কপালে আলতো করে চুমু দিল। 32। মিতু কলেজের গেট থেকে ভেতরে উকি ঝুঁকি দেয়। রাহাত আছে কি না চেক করে। সে এই সকাল সকালবেলা ছেলেটার সামনে পড়তে চাচ্ছে না। যত সব উদ্ভট কথা বলে তার পৃথিবী উল্টাপাল্টা করে দিতে ওস্তাদ এই ছেলেটি। সে সাবধানে ভেতরে পা রাখল। ওড়না দিয়ে মাথা মুখ পুরো ঢেকে আশপাশে তাকাতে তাকাতে সামনে হাঁটল। রাহাত আর তার বিয়েটা একদম পাকাপোক্ত হয়ে গেছে। রাহাতের বাড়ির লোকজন এসে বেশ কিছুদিন আগে তাকে আংটি দিয়ে গেছে। সে যে কাজের লোকের মেয়ে তাতে তারা অনাগ্রহ দেখায়নি। তাকে খুব সাদরে গ্রহণ করেছে। এজন্য মিতু সবার উপর কৃতজ্ঞ। মোটামুটি 1 বছর পর বিয়ে। এই 1 বছর মানুষটাকে সহ্য করতে হবে। কেন জানি মানুষটার সবকিছু সহ্য করতে অনেক ভালো লাগে। মিতুর মুখে হাসি ফুটে উঠল। ক্লাসের দরজার সামনে গিয়ে সে বড় করে শ্বাস নিল। এ যাত্রায় বেঁচে গেছে। রাহাতের সাথে দেখা হয়নি। রাহতের সাথে দেখা হলেই সব গুছিয়ে রাখা কথাবার্তা অগোছালো হয়ে যায়। সে লজ্জায় পড়তে চায় না। খুশিমনে ক্লাসে পা রাখতেই চোখ বর্ষর হয়ে গেল। রাহাত শ্রেণীকক্ষের ডায়াসের উপর দাঁড়িয়ে আছে। তাকে বেশ হাসি খুশি দেখাচ্ছে। মিতু ফুটো বেলুনের মতো চুপসে গেল। রাহাত এগিয়ে এসে বলল, রাগিনী আমার, শুভ শুভ্র সকাল। মিতু কিছু না বলে বেঞ্চে বসল। রাহাত তার মুখ বরাবর বসে বলল, রাগিনী শোনো, সিরিয়াস কথা বলছি। আসলে আমার কয়েকদিন পর ফাইনাল এক্সাম। এবার ভাবছি বেশ মনোযোগ দিয়ে পরীক্ষা দিব। তারপর বাবার বিজনেসে একটু সাহায্য করব। দেন তোমায় বিয়ে করব। তুমি একটু আমার জন্য প্রে করো যাতে কৃতকার্য হতে পারি। আপনি পড়া পারেন কিছু? আরে
তুমি আমাকে চিনলে না? আমার মতো ছেলেদের পড়তে হয় নাকি? তোমার স্বামী চালাইয়া পাশ করে যাবে। মিতু গোল গোল চোখে তার দিকে তাকাল। তার বড্ড হাসি পাচ্ছে। খুব কষ্টে নিজেকে সামলে রেখেছে। সত্যিই সে মানুষটাকে তীব্র পছন্দ করে ফেলেছে। মিতু কিছু বলতে নেয়। সঙ্গে সঙ্গে তার ব্যাগে রাখা ফোনটা বেজে ওঠে। আজ ফোন সাইলেন্ট করতে ভুলে গিয়েছিল। সে ব্যাগ থেকে ফোনটা বের করে দেখল তার মা ফোন দিয়েছে। তার মা কেন ফোন দিয়েছে? তাও এই অসময়ে? রাহাতের দিকে এক পলক চেয়ে কল রিসিভ করল। হ্যালো, মা। বলো। মিতু, তোর খেয়া আপারে হাসপাতালে নিয়া হইছে। তাড়াতাড়ি বাড়ি আয়ো তো। মিতুর বুকের ভেতর কেমন করে উঠল। সে ভয়ার্ত গলায় বলল, কেন? কি হয়েছে মা? সকালবেলা সিঁড়ি থেইকা মাথা ঘুইরা পইরা গেছে। তাও ভালো, নির্ঝর বেটা বাড়িতেই ছিল। তুই আয়। ফোন কেটে যেতে মিতু কান থেকে নামায়। রাহাতের দিকে চেয়ে বলে, আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে। কেন? কার কি হয়েছে? কে অসুস্থ? এসব প্রশ্নের মধ্যে না গিয়ে রাহাত বলে, চলো, আমিও সাথে যাচ্ছি। মিতু কাঁধে ব্যাগ ঝুলিয়ে দ্রুত বেরিয়ে পড়ে। খেয়া দু চোখে ক্রোধ নিয়ে জাহিদের দিকে তাকিয়ে আছে। তার চোখ মুখ কেমন শক্ত হয়ে গেছে। হাত মুঠ করা। থরথর করে অনবরত কাঁপছে সে। রক্তলাল চোখে চেয়ে আছে জাহিদের দিকে। যেন যখন তখন হিংস্র জন্তুর মতো লাফিয়ে পড়বে জাহিদের উপর। জাহিদ চিন্তিত মুখে তার দিকে তাকাল। খেয়ার হঠাৎ আগমন তাকে অবাক করে দিয়েছে। খেয়ার আর তার বিচ্ছেদের সময় সীমা 1 বছর পেরিয়েছে বহু আগেই। এতদিন পর খেয়া তার কাছে। তবে খেয়াকে তার সুস্থ মনে হল না। খেয়া কি নির্ঝরের সাথে ঝগড়া করে এখানে এসেছে? একেবারে তার অফিস পর্যন্ত? তার কেবিনেই? জাহিদ তার কেবিনে চেয়ারে বসেছিল। উঠে খেয়ার সামনে এসে ভয়ার্ত গলায় বলল, খেয়া, কি হয়েছে তোমার? তোমায় এমন দেখাচ্ছে কেন? ঠিক আছো তুমি? খেয়া সজোরে কষে এক চর বসিয়ে দিল জাহিদের গালে। জাহিদ থাপ্পড়ের প্রতিক্রিয়া হিসেবে একটু পিছিয়ে গেল। গালে হাত দিয়েই অবাক হয়ে তাকালো খেয়ার দিকে। কণ্ঠে একরাশ অবাকত্ব নিয়েই বলল, আমি কি করেছি? তুমি কি করনি? বলে খেয়া কান্নাতে ভেঙে পড়ল। কান্না সজল কণ্ঠে বলে, তুমি আমার মাতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলে। আমি মা হতে পারবো না বলে তুমি আমায় ডিভোর্স দিল, আমাকে বাজা, বন্ধা আরও কত কিছু বললে। কেন বললে এসব? কেন করলে এসব? তুমি তো জানতে আমি মা হতে পারব। আমি নির্ঝরের সন্তানের মা হতে চলেছি। জাহিদের বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠল। কোথায় যেন জলে পড়ে গেল। কি যেন জীবন থেকে চিরতরে হারিয়ে ফেলল। সে কয়েক পা পিছিয়ে পুনরায় নিজের চেয়ারে বসে পড়ল। খেয়া মা হতে চলেছে? কথাটা দুবার ভাবতেই তার প্রচুর ভালো লাগতে শুরু করল। সে তো এটাই চেয়েছিল। খেয়া জাহিদের টেবিলে লাথি দিয়ে বলল, কথা বলছো না কেন? কেন এমন করলে? নিজের অক্ষমতা ঢাকতে আমার উপর সব দোষ চাপিয়ে দিল? কেন করলে? খেয়ার কাঁদতে কাঁদতে চেয়ারে বসে পড়ল। তার কান্নারত প্রতিটি কথা জাহিদের বুকে গিয়ে বিঁধে। যেদিন সে প্রথম জানল বাবা হওয়ার ক্ষমতা তার নেই, সেদিন তার পৃথিবী থমকে গিয়েছিল। খেয়ার সাথে ডিভোর্সের বহু আগেই সে জানতে পারে। তখন সে কেমন পাগল পাগল হয়ে যায়। কি করবে সিদ্ধান্ত নিতে পারে না।
তার জন্য একটা মেয়ে মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত হবে? জীবনে মা ডাক শুনবে না? এটা সে কিছুতেই মেনে নিতে পারেনি। সে চাইলে খেয়াকে সারা জীবন নিজের কাছে রেখে দিতে পারত, কিন্তু দিন শেষে তাদের সংসার শুধু সংসারই থাকত, কোনো সুখ ভালোবাসা থাকত না। জীবনের একটা পর্যায়ে গিয়ে একে অপরের প্রতি বিরক্ত এসে যেত। অহেতুক মন বিষণ্ণ, মন খারাপ, কপাল কুঁচকানো খেয়াকে তখন দেখা যেত। সে এসব চায় না। সেজন্য সে কঠিন একটা সিদ্ধান্ত নেয়, খেয়ার থেকে নিজেকে আলাদা রাখার সিদ্ধান্ত। সে এটা জানত খেয়া তাকে সহজে ছাড়বে না, তাই সে ডিভোর্সের বহু আগে থেকেই খেয়ার সাথে খারাপ ব্যবহার শুরু করে। অফিস থেকে ফিরেই এটা ওটা নিয়ে বকাঝকা করত। তরকারিতে লবণ ঠিকঠাক হওয়ার পরও ছুঁড়ে সব ফেলে দিত। এসব নিয়ে খেয়া কত চোখের জল ফেলত। খেয়া কি কোনোদিন জানবে সে সময়টা তার থেকে লুকিয়ে সে ও কাঁদত? কত রাত নির্ঘুম কাটিয়ে তার দিকে চেয়ে থাকত? জানবে না। জাহিদ কোনোদিন জানতে দিবে না। সত্যি বলতে কিছু মানুষ পৃথিবীতেই আসে কষ্ট নিয়ে। এদের কপালে সুখ সহ্য হয় না। এরা জন্মদুঃখী। জাহিদও সেই দলের, যা সে বহু বছর আগেই বুঝে গিয়েছিল। ছোটবেলা থেকে আখি নামের একটা মেয়েকে ভীষণ ভালোবাসত। মেয়েটা তার গ্রামের ছিল, তার প্রথম প্রেম। কিন্তু সে কলেজে থাকতেই আখির বিয়ে হয়ে যায়। বিয়ের দিন মেয়েটা কাঁদতে কাঁদতে তার চোখের সামনে কবুল বলে দিল। জাহিদের সে কি কষ্ট! ১.৫ বছরের মাথায় আখি মা হয়। তার মা হওয়ার সংবাদটা প্রথম সে জাহিদকে দেয়। জাহিদ আখির সাথে সেদিন কথা বলে প্রথম বুঝতে পারে একটা মেয়ে মা হলে কতটা খুশি হয়। আখি তাকে সেদিন খুশিতে কাঁদতে কাঁদতে বলে, জানো জাহিদ, মেয়েরা মা হলে বিচ্ছেদের কষ্টও ভুলে যায়। এই দেখো, আমি তোমাকে না পেয়ে যতটা কষ্ট পেয়েছিলাম, তার চেয়ে 1000 গুণ বেশি খুশি হয়েছি মা হয়ে। হয়তো আরও খুশি হতাম যদি আমার গর্ভের এই সন্তানের বাবা তুমি হতে। সেদিন সে বুঝতে পারে 10 বছরের ভালোবাসার মানুষটিকে কাছে পেয়েও মেয়েরা ততটা খুশি হয় না, যতটা খুশি তারা প্রথম মা হলে হয়। এত কিছু জানার পরেও সে কিভাবে একটা মেয়েকে মা হওয়ার থেকে দূরে রাখবে? খেয়া যখন গভীর রাতে তাকে বলত সে মা হতে চায়, ছোট্ট একটা বাবু হবে তার, নরম নরম হাত পা, ছোট্ট ছোট্ট আঙুল দিয়ে সব আঁকড়ে ধরবে, আধো মুখে প্রথম মা ডাক শুনবে তার থেকে। তখন জাহিদের বুকের ভেতর পুড়ে যেত। সে কি করে খেয়াকে বলবে, খেয়া তোমার স্বামীর সেই ক্ষমতা নেই, সে বাবা হতে অক্ষম, বলতে পারেনি। সেজন্যই সে খেয়াকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছে। জাহিদের চোখ ভিজে ওঠে। জল লুকাবার জন্য সে বড় বড় করে হা করে শ্বাস নেয়। খেয়ার দিকে তাকায়। খেয়া কান্না থামিয়ে এখন চুপচাপ বসে আছে তার সামনে। একটু পর পর হিচকি তুলছে শুধু। নির্ঝর জানে যে তুমি মা হতে চলেছ? খেয়া জাহিদের দিকে তাকায় না। কয়েক মিনিট নীরবতার পর বলে, আমার জ্ঞান ফেরার নির্ঝরকে দেখিনি। মা হতে চলেছি শুনেই সোজা তোমার এখানে চলে এসেছি। জাহিদ আনমনে হেসে ওঠে। তার কপালটা এমন কেন? এ জীবনে দুটো রমণীকে সে ভালোবাসল, দুটোই অন্যের হয়ে গেল। প্রথম মা হওয়ার অনুভূতিটা তাকে প্রথম প্রকাশ করল। এতে আনন্দ কম কিসে? অন্যের আনন্দ বসে বসে অবলোকন করলেও এক ধরনের সুখ পাওয়া যায়। সে না হয় সারা জীবন সেই সুখ কুড়াবে।
তবে মাঝে মাঝে মনে হয় সেও তো পারত আর 10 জন পুরুষের মতো বাবা হতে, ছোট্ট একটা প্রাণের জন্মদাতা হতে, যার শরীরে তার রক্ত বইবে। সৃষ্টিকর্তা তাকে সব দিয়েও কি যেন দেয়নি। জাহিদ খেয়ার দিকে চেয়ে ফের প্রশ্ন করে, নির্ঝরকে ভালোবাসো? খেয়া এবার চোখ তুলে তাকায়। জাহিদকে একটা থাপ্পড় মেরে তার রাগ অনেকখানি কমে গেছে। একদম নেই বললেই চলে। সত্যি, প্রতিটা মন্দ ঘটনার পেছনে একটা ভালো ঘটনা ঘটে। জাহিদের থেকে আলাদা না হলে হয়তো সে কোনোদিন জানত না নির্ঝর তাকে এখনো এতটা ভালোবাসে। তাকে ছাড়া অন্য কোনো মেয়েকে নিজের জীবনে জোড়ায়নি, স্থান দেয়নি অন্য কাউকে। সে জাহিদের চোখে চোখ রেখে বলে, আমি নির্ঝরকে ভালোবেসেই নিজের একজন করে নিয়েছি। এখন আমার কি মনে হয় জানো? আমার মনে হয় তোমার সাথে আমি প্রেম করেছি, প্রেমের সংসার করেছি, কিন্তু ভালোবাসার সংসার করিনি। প্রেম করতে হয়, কিন্তু ভালোবাসা হয়ে যায়। দিনের পর দিন, মাসের পর মাস কাউকে নিয়ে অযাচিত ভাবনারাই একসময় ভালোবাসায় পরিণত হয়ে যায়। নির্ঝর এখন অফিস থেকে ফিরতে দেরি করলে কেমন ছটফট করি, কেমন যেন লাগে। তোমার বেলা এসব এত প্রকট হতো না। তুমি অফিস গেলেই নিজেকে হালকা লাগত, নিজেকে মুক্ত মনে হতো। বাসায় ফিরলেই আবার মনে হতো আমি বন্দী। এখন এসব মনে হয় না। এখন নির্ঝর বাসায় দেরি করে ফিরলে আমার অভিমান হয়, বড্ড বেশি অভিমান হয়। ও বাইরে থাকলেই বুকের ভেতর ভয় কাজ করে। প্রতিক্ষণে মনে হয় ওর কিছু। জাহিদ খেয়াকে থামিয়ে দিল। সে খেয়ার মুখে এসব শুনতে চায় না। খেয়া এখনো তাকে ভালোবাসে এটাই ভাবতেই ভালো লাগে। ভাবনারা তো সবসময় সত্যতা পায় না। তারটাও না হয় না পেল। নির্ঝরের প্রতি খেয়ার দুর্বলতা সম্পর্কে জাহিদ বহু আগে থেকে অবগত, তাদের বিয়ের পূর্ব থেকেই। নির্ঝরের জন্য খেয়ার হৃদয়ের জায়গাটাকে খেয়া শুরু থেকে বন্ধুত্ব ভেবেছে বলেই সে বুঝতে পারেনি একটা বন্ধু আরেকটা বন্ধুর জন্য এতটা উদ্বিগ্ন হয় না। তার মাইন্ডে সেট আপ হয়ে গিয়েছিল যে সে জাহিদকে ভালোবাসে আর নির্ঝরকে বন্ধু ভাবে। কিন্তু জাহিদ তো বুঝত নির্ঝরের প্রতি উদ্বিগ্নতা শুধু বন্ধুত্ব নয়, যা খেয়া বুঝতে পারে না। খেয়াকে বুঝতে দিতেও সে চায় না। সে চায় খেয়া সারা জীবন তার থাকুক, আখির মতো হারিয়ে না যাক। সেজন্য চটজলদি খেয়াকে বিয়ে করে। কিন্তু সে চাইলে কি হবে? প্রকৃতিকেও যে চাইতে হবে। প্রকৃতি জন্মের পর থেকেই যে তার প্রতি বিমুখ। সেজন্য খেয়াকে হারিয়ে নিয়ে গেল। না, নিয়ে গেল না, সে বরং প্রকৃতির কাছে হার মেনে খেয়াকে দিয়ে দিল। খেয়ার হাতে ডিভোর্স লেটার দেওয়ার আগে জাহিদ নির্ঝরের খোঁজ নেয়। জানতে পারে নির্ঝর এখনো বিয়ে করেনি, অন্যের মেয়েকে নিজের মেয়ে বলে বড় করছে। সে সেদিনই বুঝতে পারে নির্ঝর এখনো খেয়াকে ভালোবাসে। এটাও বোঝে যে নির্ঝরের মতো ছেলেরা একবার কাউকে মন থেকে ভালোবাসলে সে মন আর কাউকে দিতে পারে না। খেয়াকে ছাড়া সে সারা জীবন চিরকুমার থেকেই যাবে। জাহিদের বুকের ভেতর সূক্ষ্ম ব্যথা হয়, নিজেকে তুচ্ছ লাগে। সে কেন খেয়াকে নির্ঝরের মতো ভালোবাসতে পারে না? সে জানে খেয়া যদি আখির মতো তার জীবন থেকে সরে যায় তাহলে সে ফের অন্য কাউকে ভালোবাসবে। কিন্তু নির্ঝরের সেই ক্ষমতা নেই। তুমি যে এখানে এসেছ, নির্ঝর জানে? জানুক বা না জানুক, তাতে তোমার আসে যায় না। জাহিদ বিড়বিড় করে বলে।
আমার আসে যায় খেয়া, আমার আসে যায়। তার কথা খেয়ার কানবধি পৌঁছাল না। সে চেয়ার ছেড়ে উঠে বলে, তোমায় কিছু কড়া কথা বলার জন্য এসেছিলাম। বলেছি এখন। কেবিনের দরজা ধারাম করে খোলার শব্দে খেয়া বাক্য অসমাপ্ত রেখেই মাথা ঘুরিয়ে তাকায়। জাহিদও তাকায়। নির্ঝর দরজা ধরে হাঁফাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে যে সে বহু দৌড়ঝাঁপ পেরে খেয়াকে খুঁজে বের করেছে। নির্ঝর কপাল কুঁচকে ভেতরে প্রবেশ করে। খেয়ার বুকের ভেতর আবার একরাশ অভিমান এসে জমা হয়। সে একদৌড়ে নির্ঝরকে জড়িয়ে কান্না করে দেয়। নির্ঝর খেয়াকে দুহাতে আগলে চোখ বন্ধ করে। পরক্ষণে চোখ খুলে রক্তলাল চোখে জাহিদের দিকে তাকায়। জাহিদ ইশারায় বুঝিয়ে দেয় সে কিছু করেনি। একটু পর খেয়া নিজে থেকে কাঁদতে কাঁদতে বলে, নির্ঝর, আমি মা হতে চলেছি। ও আমাকে মিথ্যে অপবাদ দিয়েছিল। নির্ঝর খেয়ার চোখ মুছে তাকে পাশে দাঁড় করাই। জাহিদের দিকে তাকিয়ে কিছু কড়া কথা বলতে নিতেই থেমে যায়। যেন সে জাহিদের মনের কথা বুঝতে পারে। বুঝতে পারে জাহিদ সত্যি আজ কিছু করেনি। খেয়ার হাত ধরে এক পা এগিয়ে বলে, চলো বাসায় যাই। জাহিদ নিজের চেয়ার ছেড়ে উঠে বলে, একটা কথা। খেয়া, আমি কয়েক মাস আগেই পাসপোর্ট তৈরি করেছি। বিদেশে চলে যাচ্ছি চিরদিনের জন্য। আজ রাত 3টায় ফ্লাইট। আর কোনোদিন দেখা হবে না। কি দরকার অন্যের প্রতি ক্রোধ জমিয়ে রেখে? আমাকে ক্ষমা করে দিও। খেয়ার গলায় কাছে কিছু একটা দলা পাকিয়ে গেল। সে ঠোঁট কামড়ে কান্না থামানোর চেষ্টা করল, কিন্তু পারল না। ঝোড়ো ঝোড়ো করে চোখ বেয়ে গড়িয়ে পড়ল। শান্ত গলায় বলল, ক্ষমা করেছি। জাহিদ মিষ্টি করে হাসল। হেসেই বলল, আর একটা কথা। দুজনকে একটা অনুরোধ করব। খেয়ার গর্ভের সন্তানটার নাম আমার সিলেক্ট করা নামে রাখলে খুশি হব। মেয়ে হলে নাম রেখো চাঁদনি, আর ছেলে হলে রেখে সাইমুন। কেউ আর কোনো কথা বলল না। নির্ঝর খেয়ার হাত ধরে সামনে পা রাখল। কেবিনের দরজার বাইরে পা রেখে পেছনে ঘুরে বলল, ভালো থাকবেন। প্রত্যুত্তরে জাহিদ মুচকি হাসল। খেয়া আর পেছনে ঘুরে তাকাল না। সে কোনো পিছুটান চায় না। জাহিদ তাদের গমন পথের দিকে চেয়ে থাকে। আজ রাতেও তাকে কাঁদতে হবে, যেমনটা কেঁদেছিল আখির বিয়ে হয়ে যাওয়ার পর। তার কয়েকটা কঠিন কথা আর কঠিন সিদ্ধান্তের জন্য আজ ওরা দুজন কতটা সুখী। নিজে খানিকটা জলে এরকম দুটো মনকে এক করে দিয়েও যে প্রশান্তি অনুভব করা যায়। জাহিদ আবারও বিড়বিড় করে বলল, সুখী হও খেয়া, অনেক বেশি সুখী হও। 34। বেকনিতে দাঁড়িয়ে খেয়া অবাক হয়ে গেল। শালিক পাখি দুটো সত্যি সত্যি উড়ে যায়নি। কাঁঠাল গাছে খড়কুটো দিয়ে বাসা বেঁধেছে। কি সুন্দর এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে। একটা উড়ে গ্রিলের সামনে এসে ঘুরে ঘুরে বলল, খেয়া খেয়া। খেয়া চমকে নির্ঝরকে ডাক দিল, এই শুনছ? এদিকে আসো তো। নির্ঝর সবেমাত্র শাওয়ার নিয়ে বের হয়ে হুডি গায়ে দিচ্ছিল। খেয়ার হঠাৎ তুমি তুমি করে বলা ডাকা শুনে চমকে উঠল। খেয়া তাকে এতটা আপন করে নিয়েছে। সে কেমন ঘোরের মধ্যে চলে গেল। নির্ঝর, এই নির্ঝর, তাড়াতাড়ি এদিকে আসো তো। ফের খেয়ার জোরালো কণ্ঠে নির্ঝরের ঘোর কাটল। সে হেঁটে বেকনিতে গেল। খেয়া তাকে এক ঝলক দেখেই বলল, আপনি ঠিকই বলেছেন,
পাখি দুটো পোষ মেনেছে। দেখুন কি সুন্দর করে কাঁঠাল গাছে বাসা বানিয়েছেন। নির্ঝর খেয়াকে পেছনে থেকে জড়িয়ে বলল, আগেই তো ঠিক ছিল। বেশ তুমি তুমি করে বলছিলে, আবার আপনি কেন? খেয়ার যেন হঠাৎ মনে পড়ল। জিভ কেটে বলে, ভুলে বলেছিলাম। এরকম ভুল আজ থেকে বাকি জীবনভর শুনতে চাই। মনে থাকবে? খেয়া মাথা নেড়ে সায় জানাল। হঠাৎ নির্ঝর তার পেটে হাত রেখে বলল, এখানে কে আছে? রাজকুমার নাকি রাজকন্যা? তোমার কি মনে হয়? খেয়া মুচকি হেসে বলল, আমি কিভাবে বলবো? তবে আমার মনে হয় আপনার মতো একটা রাজপুত্র হবে। আবার আপনি? আমার তুমি বলতে কেমন লজ্জা লাগছে। রাতে থেকে বলার চেষ্টা করব। ওকে, মাথায় রাখলাম। এখন শুনো, আমার কি মনে হয় জানো? আমার মনে হয় নুহার মতো আরেকটা রাজকন্যা হবে। নুহা যত বড় হচ্ছে ততই তোমার মতো মিষ্টি গড়নের হচ্ছে। ওর চেহারায় তোমার ছাপ স্পষ্ট। হু। খেয়া সামনে তাকায়। শালিক পাখি দুটি কেমন ঘেঁষে গাছের ডালে বসে আছে। একটা আরেকটা মাথায় পাখা দিয়ে কেমন আলতো করে ঘোষা দিচ্ছে। কি চমৎকার দৃশ্য! দেখুন না, শালিক পাখি দুটি ডালে বসে আছে। নির্ঝর এক পলক চেয়ে বলল, হু। কিন্তু তুমি কিভাবে বুঝলে যে পাখি দুটো বসে আছে? ওরা তো দাঁড়িয়েও থাকতে পারে। মানে ওদের যে ছোট ছোট পা। বড়জোর বলা যায় পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি সবকিছুতে এত উল্টাপাল্টা লজিক দেখান কেন বলুন তো? আচ্ছা, বাদ দিন। অনেক দিন আপনার কবিতা মানে ছন্দ শুনি না। একটা বলুন। এখন মাথায় আসছে না। তবুও চেষ্টা করি। পাখি দুটো বসে আছে হয়ে জোড়সড়। এক চিলতে রোদ এসে প্রেম হয়ে ঝড়ো। বাহ, দারুণ! খেয়া এবার নির্ঝরের থেকে নিজেকে ছাড়িয়ে অভিমানী গলায় বলে, আপনি আমায় নিয়ে কবিতা লিখেন না? নির্ঝর হেসে ফেলে। মুখটা নিচু করে খেয়ার সামনে এনে বলে, আমার পদ্মের শহরের প্রতিটা শব্দ জানে তুমি আমার কাছে কতটা মূল্যবান, কতটা আপন, কতটা একান্ত আমার। খেয়ার মনটা খুশিতে ভরে ওঠে। সে লজ্জায় মাথা নিচু করে। নির্ঝর গম্ভীর কণ্ঠে বলে, আজ থেকে 2 বছর আগে যখন তুমি আমার ছিলে না, যখন তোমার সাথে কাটানো স্মৃতিগুলো বাস্তবতার কাছে হার মেনে ফিকে হতে শুরু করে তখন বড্ড ভয় হয়। যদি তোমাকে ভুলে যাই? কিন্তু তুমি আমার কাছে যে শেষরাতের মিষ্টি মধুর স্বপ্ন, যে স্বপ্ন দেখে মানুষ ঘুমের ঘোরেই হাসে। হঠাৎ করে ঘুম ভেঙে গেলে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। পরক্ষণে স্বপ্নের বাকি অংশ কল্পনায় মিলাতে শুরু করে এবং তার রেশ থেকে যায়। সাধারণত স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে উঠার 5 মিনিটের মাথায় স্বপ্নের অর্ধেক আর 10 মিনিটের মধ্যে স্বপ্নের 90% মানুষ ভুলে যায়। কিন্তু তুমি আমার কাছে এমন এক স্বপ্ন যা আমি সারা জীবন দেখতে চাই। সারা জীবন কল্পনায় নানা রঙে সাজাতে চাই। তোমায় নিয়ে পংক্তির পর পংক্তি লিখতে চাই। তখন তোমায় নিয়ে লেখা আমার কিছু অংশ শুনবে? খেয়া মাথা নেড়ে হু বলে। নির্ঝর বলে, তোমারে নিয়াদিন রাত কবিতার চরণ মিলাইতে মিলাইতে আমার ঝুলি এখন শূন্য। এখন চাইলেই আর ছন্দ মিলাইতে পারি না। আমি প্রহরের পর প্রহর নির্ঘুম কাটাই। মধ্যরাতে ঘুম থেইকা আচমকা জায়গা কলম নিয়া বসি। যদি তোমারে নিয়া কিছু নতুন কইরা লিখতে পারি, কিন্তু পারি না।
আমার নির্ঘুম রাতগুলা জানে আমি কতটা মন থেইকা চাই তোমারে নিয়া লিখতে। নতুন কইরা তোমার সেই ভুবন ভুলানো হাসিডারে ছন্দে তুইলা ধরতে। নতুন কইরা তোমার প্রতিটি কথার মায় জড়াইতে। আমি খুব কইরা চাই তোমারে নতুন কইরা ভালোবাসতে। সত্যি কইরা কও তো, তুমি কি জাদু করছো আমারে? তোমারে নিয়া লেখা কবিতারে অভিশাপ দিছ? সেজন্যই কি তোমারে নিয়া আর শব্দ খুঁজা পাই না? তোমার গন্ধে আগের মতো ডুবতে পারি না? এজন্যই কি তুমি আমার কল্পনার রাজ্যে আসতেও আজকাল কার্পণ্য করো? কেন করো এমন? তুমি তো এমন ছিলে না। কেউ না জানুক, তুমি তো জানো তোমারে নিয়া কবিতা লেখা আমার দুরারোগ্য ব্যাধি। এ ব্যাধির কোনো চিকিৎসা নাই। তারপরও কেমনে পারলা তোমারে নিয়া পূর্ণ আমার শব্দ ভাণ্ডার শূন্য কইরা দিতে? শুনতে পারছ? তোমারে ফেরত চাই না আমি। তোমারে নিয়া জমানো আমার শব্দ ভাণ্ডারে একটু ফেরত দিবা? দোহায় লাগে তোমার, ফেরত দিবা? তোমারে নিয়া যে নতুন কইরা পদ্মের শহরে প্রবেশ করতে চাই। নির্ঝর থামে। খেয়া অপলক তার দিকে চেয়ে থাকে। মুহূর্তে তার দু চোখ কানায় কানায় পরিপূর্ণ হয়। নির্ঝর তার জল মুছে মাথা নেড়ে কান্না করতে বারণ করে। ধরা গলায় বলে, জানো খেয়া, প্রথম যখন ডাক্তার বলল আপনি বাবা হতে চলেছেন, আমি বিশ্বাস করিনি। ভেবেছি অন্য কারো রিপোর্ট আমাকে বলছে। কিন্তু ডাক্তার বেশ কনফিডেন্স নিয়ে বলে কোনো ভুল হয়নি। আপনার স্ত্রী প্রেগনেন্ট। তার গর্ভের ফিটাস বেশ বড় হয়ে গেছে। 4 মাসের বেশি চলছে বাচ্চার বয়স। বাচ্চা অনেক সুস্থ। আমি নিজে আল্ট্রাসোনোগ্রাফি করেছি। তবুও আমার বিশ্বাস হতে চায় না। কাপা কাপা হাতে রিপোর্ট উল্টে দেখি সত্যি আমি বাবা হতে চলেছি। তখন কি যেন হয়ে গেল আমার। এক ছুটে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। ফুল স্পিডে ড্রাইভ করে সেদিনের সেই ব্রিজের উপর গাড়ি থামালাম। গাড়ি থেকে নেমে ব্রিজের উপর দাঁড়িয়ে রইলাম। নিচের কালো কুচকুচে পানির দিকে তাকাতেই ঝড়ো ঝড়ো করে চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। কি যে ভালো লাগছিল। সম্পূর্ণ নতুন এক অনুভূতি, যা কাউকে বলে বোঝানো যায় না। সেখানে ঘণ্টাখানেক দেরি করলাম। গাড়িতে উঠতেই তোমার কথা মনে পড়ল। নতুন এক প্রাণের জন্য তোমার কথা প্রায় ভুলতে বসেছিলাম। নিজেকে গালি গালাজ করতে করতে হসপিটালে গিয়ে দেখি তুমি নেই। কি যে ভয় পেয়েছিলাম। অতঃপর তোমায় পেলাম। হু? কিসের হু? বাসায় নতুন দুটো কাজের লোক আসবে কাল থেকে। একটা কাজও করবে না তুমি। যে কোনো দরকারে তাদের বলবে। তাছাড়া আমি তো আছি, তোমার 24 ঘন্টার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। খেয়া মৃদু হাসে। নির্ঝরও হাসে। ফের বলে, বানাতে চেয়েছিলাম তোমায় আমার ল্যাবের অ্যাসিস্ট্যান্ট, কিন্তু হয়ে গেলাম আমি। আচ্ছা, আপনি আমার থেকে বাচ্চাকে বেশি ভালোবাসবেন? হা হা। কেন তুমি জেলাস? একদম কথা ঘোরাবেন না। সত্যি করে বলুন তো। নো টেনশন খেয়াতরি। আমার খেয়াতরির প্রতি ভালোবাসা এবং নুহা আর অনাগত সন্তানের প্রতি ভালোবাসা আলাদা। তোমার প্রতি আমার ভালোবাসা বিন্দুমাত্র কমবে না কোনোদিন, বরং বয়স বাড়ার সাথে সাথে বাড়তে থাকবে। খেয়া হেসে নির্ঝরের বুকে মুখ লুকায়। দূরের ডালে বসে থাকা জোড়া শালিক যেন তাদের দিকে চেয়ে মুচকি মুচকি হাসে। পাখিদের সাথে পাল্লা দিয়ে প্রকৃতিও যেন সমান তালে হাসে। 35। 11 বছর পর। সাইমুন ভাইয়া। সাইমুন ড্রয়িং রুমের এক কোনায় সোফায় বসে ফোনে গেম খেলছিল।
পেছনে থেকে মেয়েলি কণ্ঠে তার মনোযোগে ব্যাঘাত ঘটে। কিছুটা বিরক্তি নিয়ে আবার খেলায় মনোযোগ দেয়। খেলার সময় বিরক্ত করা তার ভীষণ অপছন্দের। সাইমুন ভাইয়া, কি করো? কেউ তার পাশে এসে দাঁড়িয়েছে। কে দাঁড়িয়েছে তা সাইমুনের বুঝতে বাকি থাকে না। সে কপাল কুঁচকে সম্পূর্ণ ইগনোর করে। তুমি শুনবে না তো? বেশ। ছাইয়ের মধ্যে চাঁদ, মানে ছাইয়ের মধ্যে মুন। সাইমুন ছাইয়ের মধ্যে। সাইমুন রেগে ফোন হাত থেকে সরিয়ে সামনে তাকায়। দেখে মিষ্টি দাঁড়িয়ে আছে। তার সারা মুখে হাসি যেন অথই জলের মতো উপচে পড়ছে। সে কুচকানো কপালের খাদটা আরো গভীর করে বলে, সমস্যা কি তোর? কতবার বলেছি এসব উল্টাপাল্টা কথা বলবি না? কিসের ছাইয়ের মধ্যে মুন? হ্যাঁ, চর দিয়ে দাঁত ফেলে দিব। মিষ্টি মুখ ফুলিয়ে বলল, তুমি আমার সাথে এভাবে কথা কেন বলো? কিভাবে বলতে হবে? একটুখানি মানুষ আসে আমাকে, এই সাইমুন জুবায়েরকে জ্ঞান দিতে। যা, সরে যা তো। জ্বালাবি না আমায়। তুমি আমাকে তুই তুই করে কেন বলছো? আমি কিন্তু আন্টিকে বলে দিব। এই যা তো, যা বলার বল। কিন্তু খবরদার, কানের কাছে এসে ঘ্যানর ঘ্যানর করবি না। ছোটবেলার কথা মনে নেই? ছোটবেলার মতো তুলে আছাড় দিব কিন্তু। মিষ্টি ভয় পেয়ে যায়। সে এক দৌড়ে চলে যায়। সে চলে যেতেই সাইমুন মুচকি হাসে। তার মিতু আন্টির একমাত্র মেয়ে মিষ্টিকে সে ছোটবেলায় তুলে আছাড় দেয়নি, বরং সারাক্ষণ নিজের কাছাকাছি রাখতে চাইত। তাকে কত আদর করত। মিষ্টির বয়স 7 পড়বে। যথেষ্ট বড় হয়ে গেছে। সেজন্য সে এসব বলতে চায় না। তার কেন জানি লজ্জা লজ্জা লাগে। সাইমুন উঠে দাঁড়ায়। মিষ্টির খোঁজে সিঁড়িতে পা রাখে। আজ সারা বাসা ভর্তি মানুষ। আজ সাইমুনের একটা বিশেষ দিন। তার একমাত্র বোন নুহা আপুর এনগেজমেন্ট আজ। যার সাথে এনগেজমেন্ট মানুষটা তার অপরিচিত নয়, বেশ ভালো পরিচয়। মানুষটা হলো দিশান ভাইয়া। মায়ের রুম পেরিয়ে সাইমুন ছাদের সিঁড়ি ঘরের দিকে যায়। কয়েক সিঁড়ি উঠতেই দিশান ভাইয়ার সাথে দেখা হয়। দিশান আজ গোল্ডেন কালারের পাজামা পাঞ্জাবি পরেছে। কি সুন্দর লাগছে তাকে। দিশান সাইমুনকে দেখে বেশ খুশি হয়। বেশ আবেগমাখা কণ্ঠে বলে, ইয়ে মানে সাইমুন একটু টিকটিকিকে থুড়ি তোমার নুহা আপুকে ছাদে পাঠাবে? একটু ইম্পর্টেন্ট মানে দরকারি কথা আছে। জি। বলেই সাইমুন উল্টো ফেরে। মায়ের রুমের পাশ দিয়ে আসতেই একটু উকি দেয়। মা শাড়ির কুচি ঠিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাইমুন এগিয়ে যায়। মা। খেয়া চমকে ওঠে। প্রতিবার যখন সাইমুন তাকে মা বলে ডাক দেয় সে চমকে ওঠে। কি যে ভালো লাগে। নুহা, সাইমুনের মুখে মা ডাক যেন পৃথিবীর সবকিছুকে হার মানায়। সে হেসে বলে, শাড়ির কুচি ধরতো বাবা। সাইমুন মাথা নিচু করে কুচি ধরে। খেয়া ছেলের দিকে মায়াভরা চোখে তাকিয়ে থাকে। ছেলেটা তার কত বড় হয়ে গেছে। একদম বাবার মতো সুন্দর চেহারার হয়েছে। এই মনে হয় সেদিন ছোট ছোট হাত পা ছুঁড়ে খেলা করেছে। ওয়াশরুমের দরজা খুলে নির্ঝর বের হল। সাইমুনকে মায়ের শাড়ির কুচি ঠিক করতে দেখে মুচকি হাসে। পরমুহূর্তে অভিমানী সুরে বলে, শুধু মায়ের সেবা যত্ন করলে চলবে বাপ? এদিকে বুড়ো বাপটাকে তো একবার চেয়ে দেখতে হবে নাকি?
নির্ঝরের কণ্ঠে সাইমন পেছনে ঘুরে তাকায়। ততক্ষণে মায়ের কুচি ঠিক করা হয়েছে। খেয়া নির্ঝরের দিকে চেয়ে চোখ পাকায়। সাইমন বাবার দিকে এগিয়ে বলে, বাবাই, টাওয়ালটা আমার হাতে দাও। মাথা মুছিয়ে দিই। নির্ঝর হাসিমুখে ছেলের হাতে টাওয়াল দিয়ে সোফায় বসে পড়ে। সাইমন পরম মমতায় বাবার মাথার চুল মুছে দেয়। খেয়া আজ হালকা গোলাপি রঙের শাড়ি পরেছে। নিজের শাড়ির সাথে ম্যাচিং করে নির্ঝরের পাঞ্জাবি বের করে ফের ওয়ার্ড্রোবে রেখে দিল। এত মানুষের ভেতর ম্যাচিং জিনিস পর্যন্ত কেমন লজ্জা লজ্জা লাগছে। সে নীল রঙের একটা পাঞ্জাবি এনে নির্ঝরের সামনে মেলে বলল, টি শার্ট খুলে এটা পরো তো। সাইমন উঠে দাঁড়ায়। বাবার মাথা মুছা শেষ। তাকে এখন বের হতে হবে। সে জানে এই বিশেষ দিনে তার বাবা এখন নিজ হাতে তার মাকে সাজাবে। সাইমন দুজনকে তাড়াতাড়ি নিচে নামতে বলে বের হয়। এবার নুহা আপুর রুমের দিকে পা বাড়ায়। দরজার কাছে পৌঁছাতে পেছনে থেকে কেউ ডাক দেয়। সাইমন তাকিয়ে দেখে রাহাত আঙ্কেল। সাইমন, জি আঙ্কেল। বলুন। তোমার মিতু আন্টিকে দেখছি না। কোথায় বলতে পারো? না। তবে আপনি চাইলে খুঁজে দেখতে পারি। খুঁজবে? আচ্ছা, তাহলে একটু খুঁজে বের করে আমার কাছে পাঠিয়ে দিও তো। আসলে আমার পাঞ্জাবিটা কোথায় রেখেছে খুঁজে পাচ্ছি না। রাহাত সাইমনের দিকে চেয়ে হাসার চেষ্টা করল। সাইমন নিজেও একটু হেসে নুহার রুমে ঢুকে গেল। নুহাপু। নুহার রুমে তার বান্ধবী গিজগিজ করছে। সবার মাঝে নুহা যেন পদ্মের মতো প্রস্ফুটিত হয়ে আছে। কি সুন্দর লাগছে তাকে। সাইমনকে দেখে নুহা উঠে এসে জড়িয়ে ধরে। ব্যতিব্যস্ত হয়ে বলে, সকাল থেকে কোথায় ছিলি? কত খুঁজছি তোকে। বলো কি বলবে? এত মানুষের ভিড়ভাট্টা। সকালে খেয়েছিস তো তুই? হু আপু। তুমি তো খেয়েছ নিশ্চয়ই? হ্যাঁ রে। মা বাবাই কি করে? তারা সাজুগুজু করছে। এখন শুনো আপু, তোমার উনি ছাদে দেখা করতে বলেছে। নুহার মুখটা লাল হয়ে গেল। এই দিশানটা এমন কেন? ছি। সে জোর করে বলল, দেখা করতে বললেই দেখা করতে হবে নাকি? এই দিনের বেলা এত মানুষের আনাগোনার ভেতর কেমনে দেখা করব? তুমি চাইলে আমি ছাদের সিঁড়িতে কিছুক্ষণ পাহারা দিতে পারি। কি বলো আপু? আমার বিয়ের সময় না হয় পুষিয়ে দিও। সবাই হেসে ফেলল। নুহা সাইমনের মাথায় চাটি মেরে নিজেও হেসে ফেলল। তার ভাইটা ছোটবেলা থেকে কেমন পাকনা পাকনা কথা বলে। ৩৭। ছাদের এক কোনায় দিশানকে দেখতে পেল নুহা। এগিয়ে গিয়ে বিরক্তি নিয়েই বলল, পাজামা পাঞ্জাবি পরে এসেছ কোনো দুঃখে? আজ কি বিয়ে? ভুলে গেছ যে আজ শুধু আংটি পরাবে? আর বিয়ে কমসে কম ৩ বছর পর। দিশান ঘুরে নুহার দিকে তাকায়। তার টিকটিকি আজ লেহেঙ্গা পরেছে। হঠাৎ করেই তাকে বেশ বড় বড় লাগছে। সাথে কি মিষ্টি চেহারা। নুহা এত বেশি সুন্দর কেন? নাকি শুধু তার চোখে সুন্দর? দিশান জানে না। জানতে চাইও না। টিকটিকি, আই লাভ ইউ। এসব বলার জন্য ডেকেছ? রেগে যাচ্ছ কেন? এমনিতেই দেরি করে এসেছ। রাগ দেখানোর কথা আমার,
উল্টো তুমি দেখাচ্ছ। ফিজিক্স বইয়ে পড়নি? এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, এই সূত্র দিয়ে পুরো দুনিয়া চলে। এর একটা মোস্ট দিক হল ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুতে সংগঠিত হবে না। তুমি ক্রিয়া করলে আমি প্রতিক্রিয়া করব। অর্থাৎ তুমি 1 ঘন্টার মতো আমাকে ছাদে দাঁড় করিয়ে রেখেছ। আমার রাগ করার কথা, সেটাও তুমি করছ। দিশান, আমি কিন্তু চলে যাব এখন। না মানে নুহা বেবি, এমন করে না। তুমি না হয় সারা জীবন ক্রিয়া প্রতিক্রিয়া একাই করো, আমি তোমাকে শুধু সামলে রাখব। এখন একটু হাতটা ধরি। চুপচাপ যেখানে দাঁড়িয়ে আছো ওখানেই থাকবে, না হলে ভালো হবে না কিন্তু। এই, তোমার পরিবার তোমার মতো এই পিচ্ছি ছেলের বিয়ে এত তাড়াতাড়ি পাকাপোক্ত কেন করল? তোমার জন্য আমাকেও বলিদান হতে হচ্ছে। তুমি আমার টানা 11 ঘন্টা অনশনের ফসল। এমনই বাবা মা বিয়ে ঠিক করতে রাজি হয়নি। তবে আমি অনেক ভয় ছিলাম তোমার বাবাই রাজি হবে কিনা সেটা নিয়ে। ভাগ্যিস শ্বশুরমশাই রাজি হয়েছে। দিশান, তুমি জানো মা বাবাই কিন্তু আমার বায়োলজিক্যাল বাবা মা নয়। তবুও তারা কত আদর করে আমায়। সাইমুন আর আমাকে কখনো আলাদা নজরে দেখে না। মাঝে মাঝে মনে হয় আমার নিজের বাবা মাও এতটা ব্যাকুল হয়ে ভালোবাসত না। আমি কতটা লাকি জানি। নুহার চোখ ভিজে ওঠে। দিশান একটু এগিয়ে ডান হাত দিয়ে নুহার হাতটা শক্ত করে ধরে। এ জনমে আর ছাড়বে না। রাহাত ছাদে উঠতে নিতে কয়েক সিঁড়ি পেরুতেই দিশান আর নুহাকে চোখে পড়ে। সে দ্রুত পায়ে নিচের দিকে নেমে যায়। বিড়বিড় করে বলে, কত সাহস বাচ্চা কাচ্চার। বিয়ের 3 বছর আগে থেকেই হাত ধরা শুরু করেছে। আর আমি, এই রাহাত আহমেদ কি না বিয়ের 3 মাস পর প্রথম হাত ধরেছে? মানা যায় এসব? সে বিড়বিড় করে এসব বলে মিতুর রুমের দিকে পা বাড়ায়। এ বাসায় মিতুর জন্য একটা রুম আজও বরাদ্দ। তার শাশুড়ি আজও এ বাসাতেই থাকে। নির্ঝর খেয়া তাকে বহু আগেই মায়ের আসনে বসিয়েছে। মিতু রুমে চুল বাঁধছিল। এমনিতে অনেক দেরি হয়ে গেছে, বিকেল হবে। গেস্টরা সব অনেক আগে এসে গেছে। টুকটাক কাজ করতে করতেই তার দেরি হয়ে গেল। সে আজ কনেপক্ষ হয়েছে। রাহাত দরজার ছিটকিনি লাগাতেই মিতু অবাক হয়ে বলল, বাসায় এত মানুষ আর তুমি দরজার ছিটকিনি লাগাচ্ছ কেন? সবাই কি ভাববে? রাহাত তাকে জোর করে পেছনে থেকে জড়িয়ে ধরে। ঘাড়ে মাথাটা রেখে বলে, আমি অনেক ক্লান্ত রাগিনী। রিচার্জ করছি। ঢং বাদ দাও তো। দেখো মিষ্টি কোথায়? মিষ্টি সাইমুনের পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে। দেখো তোমার মেয়েটা বড় হয়ে সাইমুনের ঘাড়েই ঝুলে পড়ে কিনা। মন্দ হয় না। থামো তো। ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসব কি ধরনের ফাজলামো? আমি সত্যি বলছি। আচ্ছা যাও, এবার ঘুরো তো আমার দিকে। রাহাত মিতুকে নিজের দিকে ঘুরায়। রাহাতের চোখে চোখ পড়তে মাথা নিচু করে সে। রাহাতের চোখে না চেয়ে সে অনেক কিছু বলতে পারে, চাইলেই সব ভাবনা ফুস। 38 রাতের বেলা ক্লান্ত শরীরে খেয়া বেডে হেলান দিয়ে বসে। তার হাতে একটা টেলিগ্রাম। বিদেশ থেকে জাহিদ পাঠিয়েছে। তথ্য প্রযুক্তির যুগে এসেও জাহিদ হঠাৎ হঠাৎ চিঠি পাঠায়। ফোনে কখনো যোগাযোগ করে না।
বিগত বছরগুলোতে দুবার চিঠি পাঠিয়েছে। নির্ঝর একটু দূরে ফ্লাক্স থেকে গরম পানি ঢেলে কফি বানাচ্ছিল। খেয়া তার দিকে চেয়ে বলল, রাত 1:30টার মতো বাজে। এখন কফি খাবে? আমি একা না, সাথে তুমিও খাবে। সারাদিন অনেক ধকল গেছে। এত তাড়াতাড়ি বসে যাওয়া শরীর নিয়ে ঘুমানো ঠিক হবে না। নির্ঝর ধোয়া উঠা গরম কফি হাতে খেয়ার পাশে বেডে বসল। কফিতে এক চুমুক দিয়ে খেয়ার দিকে বাড়িয়ে দেয়। খেয়া নির্ঝরের হাতে থেকেই এক চুমুক দেয়। নির্ঝর বলে, এবার জাহিদের চিঠিটা খুলো। খেয়া আস্তে আস্তে চিঠির খাম খুলে। ভাঁজ করা চিঠির সাথে একটা চকচকে ছবি। ছবিতে জাহিদের সাথে একটা মহিলা, সাথে একটা 5-7 বছরের বাচ্চা মেয়ের ছবি। মেয়েটা জাহিদের কোলে। খেয়া জাহিদের চিঠিটি খুলল। চিঠির শুরুতে কোনো সম্বোধন নেই। গোটা গোটা অক্ষরে অবিন্যস্ত ভাবনার প্রতিকৃতি। তোমরা সবাই কেমন আছো? আমি কেমন আছি তা তো ছবি দেখেই বুঝতে পারছ। বেশ আছি। ছবির মেয়েটা বাঙালি, কিন্তু বাংলাদেশের নয়। ও ভারতের শিলিগুড়ির। এখানে এসে পরিচয়। ওর নাম লিজা। ভারী মিষ্টি। সাথের পিচ্চি বাচ্চাটা ওর প্রাক্তন স্বামীর। বুঝতেই পারছ নতুন করে আবার কারো মায়ে জড়িয়েছি। আমি মানুষটাই এমন, চট করে অন্যের মায়ে আটকে যাই। তবে এ জীবনে এটাই শেষ মায়া হয় যেন। আর কারো মায়ে জোড়াতে চাই না। অর্ধেকের বেশি জীবন তো পার হয়েই গেল। তবে মাঝে মাঝে আমি বেঁচে থাকার কারণ খুঁজি। উল্লেখযোগ্য কোনো কারণ খুঁজে পাই না। একবার মনে হয় এই সংসার, প্রেম, ভালোবাসা, মায়া এসবই আপেক্ষিক। আবার অন্য সময় মনে হয় এসব আছে বলেই মানবজীবন বিষাদময় হয়ে ওঠে না। পরিশেষে সন্তানের নাম আমার নামে রেখেছ শুনে খুব খুশি হয়েছি। অনেক দোয়া থাকবে সবার জন্য। এই বিদেশ বিভুঁইয়ের জন্য এক চিলতে দোয়া করো সবাই। আর কিছু লেখা নেই। নিচে শুধু ছোট্ট করে জাহিদ লেখা। খেয়ার চোখ কেমন ঝাপসা হয়ে গেল। নির্ঝর হাত বাড়িয়ে তাকে বুকে জড়িয়ে নিল। নির্ঝর বেলকনি দিয়ে বাইরে তাকাল। আজ জ্যোৎস্না উঠেছে। বাইরে জ্যোৎস্নার আলো কেমন ঢেউ খেলে যাচ্ছে। সে খেয়ার মুখটা সামনে এনে কপালে চুমু দিল। বলল, আজ আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে। আসো বেকনিতে যাই। হেঁটে যাব না, কোলে নিয়ে যাও তাহলে। যার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল সে এখনো এতটা বাচ্চামো কিভাবে করে? 2 দিন পরে নানু দাদু হয়ে যাবে, সে খেয়াল আছে? কোলে নিবে কি না বলো? নির্ঝর হাসি মুখে খেয়াকে কোলে তুলে নিল। খেয়া তার গলা জড়িয়ে মাথার চুল এলোমেলো করে দেয়। নির্ঝর বেকনিতে বসে খেয়াকে নিজের হাঁটুর উপর বসায়। এখান থেকে অনেকখানি আকাশ দেখা যায়। সম্পূর্ণ চাঁদটাই দেখা যাচ্ছে। নির্ঝর আকাশের দিকে আঙুল তুলে খেয়াকে বলল, ওই যে অংশ দেখছ ওটা সপ্তর্ষিমণ্ডল। হু। সপ্তর্ষিতে কি কি তারা আছে জানো? হু। তুমি এর আগে একবার বলেছিলে। সেদিনও আকাশে এমন জ্বলজ্বলে লক্ষ কোটি নক্ষত্র ছিল। সপ্তর্ষির তারাগুলো হল অণ্ডু, পুলহ, পুলস্ত, অত্রি, অষ্টিরা, বশিষ্ঠ, মরিচ। অরুন্ধতী নামের আরও একটা তারা আছে। বশিষ্ঠের পাশের তারাটা অরুন্ধতী। চোখের দৃষ্টি ভালো না হলে অরুন্ধতী দেখা যায় না। খেয়া নির্ঝরের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। খেয়ার হাসি নির্ঝরের বুকে গিয়ে লাগে। দিনের মধ্যে 1000 বার সে এই হাসিতে ঘায়েল হয়।
সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে। সে অপলক চেয়ে থাকে। চাঁদের রূপালী আলো এসে খেয়ার সারা মুখে পড়েছে। কি ভয়ঙ্কর সুন্দর লাগছে তাকে। দিন দিন কি খেয়ার রূপ বেড়ে যাচ্ছে? নির্ঝরের কপালেও যে এমন একটা সময় লেখা ছিল তা সে জানত না। এই যে খেয়াকে পাশে পাওয়া, নিজের বুকে আগলে রাখা, রোজ সকালে তার মিষ্টি মুখ দেখে ঘুম ভাঙা, হুটহাট অভিমান করলে তার রাগ ভাঙানো, সব কেমন স্বপ্ন স্বপ্ন মনে হয়। স্বপ্ন হলেও এমন স্বপ্নের সময়সীমা যেন এ জনমে শেষ না হয়। সে খেয়ার মায়া এ জীবনে কাটিয়ে উঠতে পারবে না। তীব্র দুঃখের চেয়ে একটুখানি সুখানুভূতির জোর অনেক বেশি। খেয়াকে পাশে পেয়ে সে সুখী, চরম সুখী, আপাদমস্তক সুখী একজন মানুষ। এমন একটা জীবনের জন্য সে জাহিদ নামক মানুষটার উপর কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। খেয়া নির্ঝরের গলা জড়িয়ে ধরে, কানের কাছে মুখ নিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। নির্ঝরের ঘোর কাটতে চায় না। সেও ফিসফিস করে বলে, আমিও তোমাকে ভালোবাসি, ভালোবাসি আমার খেয়াতরিকে, আমার এভারগ্রিন খেয়াতরিকে। খেয়া নির্ঝরের ঠোঁটে ঠোঁট ছোঁয়ায়, গলার স্বর আরো খাদে নামিয়ে বলে, আমার শহরে আমি মানা, সর্বত্র তোমার আনাগোনা। ভালোবেসে হাতটি ধরেছি একবার, গড়েছি দুজনে মিলে সুখ দুঃখের প্রেম জিলে। জোড়া শালিকের সংসার। সমাপ্ত।